ওকে, আজকে আমি তোমাদের কেমিক্যাল বন্ড চ্যাপ্টারটা শুরু করবো। কেমিস্ট্রি চ্যাপ্টার 5, ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এমন একটা চ্যাপ্টার যেখান থেকে কোশ্চেন 100% 10 মার্কস পাবা। মানে অন্য কোনো চ্যাপ্টার 5-এর আগে যে 4টা চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টার থেকে একটা ক্রিয়েটিভ আসতে পারে, বাট এই 5 নম্বর থেকে একটা ক্রিয়েটিভ আসবে, এটা 100% শিওর। তোমরা এটা প্রি টেস্ট দাও অথবা বোর্ড কোশ্চেনে যখন পাবা তখন দেখবা কেমিক্যাল বন্ড থেকে একটা কোশ্চেন আসবেই, অনেক ইম্পর্টেন্ট। এবং এই কেমিক্যাল বন্ডটা কিন্তু আরেকটা কারণ ইম্পর্টেন্ট, কারণ এইচসিসিতে যখন তোমরা উঠবা দেখবা কেমিক্যাল বন্ড এর অনেক কিছু তোমাদের পড়তে হবে, ঠিক আছে? আমরা এখানে 9-10 যা পড়বো তার চেয়েও একটু বেশি থাকবে, বাট এর বেসিকটা তোমাদের লাগবে। আচ্ছা, আমি কেমিক্যাল বন্ডে আজকে যে টপিকগুলো পড়াবো সেগুলো আমি স্টেপ বাই স্টেপ পড়িয়ে যাচ্ছি, ঠিক আছে? ফার্স্টে পড়বো কেমিক্যাল বন্ড জিনিসটা কী। আসলে কেমিক্যাল বন্ড জিনিসটা কী তোমরা অবশ্যই আমি যা বলবো, যেগুলো ডেফিনেশন বলবো সেগুলো বারবার শুনে নোটের মতো করে রাখবা, যেন তোমাদের পরবর্তী পড়তে ইজি হয়। ওকে, কেমিক্যাল বন্ড জিনিসটা কি? আচ্ছা, এখন কেমিক্যাল বন্ড বুঝতে হলে আগে কিছু জিনিস জানতে হবে। যে আমরা জানি প্রত্যেকটা ম্যাটার বা সাবস্টেন্স অ্যাটম বা মলিকিউল দিয়ে তৈরি হয়, তাই না? প্রত্যেকটা ম্যাটার বা সাবস্টেন্সেসগুলো কী হয়, যে অ্যাটম বা মলিকিউল দিয়ে তৈরি হয়, ঠিক আছে? ওকে, তাহলে এই যে একটা মলিকিউলের মধ্যে আবার কি থাকে, মোর দেন ওয়ান অ্যাটম থাকে, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি বুঝলাম, একটা মলিকিউলের মধ্যে আবার কি থাকে, মোর দেন ওয়ান অ্যাটম। এই অ্যাটমগুলো একজন আরেকজনের সাথে অবশ্যই কি এক ধরনের ফোর্স দ্বারা জয়েন থাকে, ঠিক আছে? এই অ্যাটমগুলো মলিকিউল যখন তৈরি করে, অ্যাটমগুলো একজন আরেকজনের সাথে এক ধরনের অ্যাট্রাকশন বা ফোর্স দ্বারা জয়েন থাকে, ঠিক আছে? আর এই ফোর্সকেই আমরা বলি কেমিক্যাল বন্ড। তার মানে কেমিক্যাল বন্ড কিন্তু এক ধরনের অ্যাট্রাকশন ফোর্স, যেই ফোর্স দ্বারা কি একটা অ্যাটম আর একটা অ্যাটমের সাথে জয়েন থাকবে। তোমরা এইভাবে ডেফিনেশনটা দিতে পারো, দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন দ্যাট বাইন্ডস টু অ্যাটমস ইন এ মলিকিউল ইজ কল্ড কেমিক্যাল বন্ড, ঠিক আছে? এইভাবে তোমরা বলতে পারো। ওকে, তাহলে আমরা এটা বুঝলাম যে দুইটা অ্যাটম একজন আরেকজনের সাথে যেই অ্যাট্রাকশন ফোর্স দ্বারা জয়েন থাকে সেটা হলো কেমিক্যাল বন্ড। এখন হলো কখন অ্যাটম কেমিক্যাল বন্ড তৈরি করে আর কখন তৈরি করবে না। আচ্ছা দেখো, কেমিক্যাল বন্ড তৈরি করার মেন রিজন হলো অ্যাটমগুলোর স্ট্যাবিলিটি গেইন করা। কারণ মাথায় রাখবা, কোনো স্টেবল অ্যাটম কখনো কেমিক্যাল বন্ড তৈরি করে না নর্মাল স্টেটে। যেমন ইনার্ট গ্যাসগুলো কিন্তু স্টেবল, তাই না? এই কারণে ওরা কি কোনো কেমিক্যাল বন্ডে পার্ট নেয় না। তার মানে যে সকল অ্যাটম স্টেবল না মানে কি, ইনার্ট গ্যাসের মতো ইলেকট্রনিক কনফিগারেশন যাদের নাই, দ্যাট মিনস লাস্ট সেলে অক্টেট অথবা ডুয়েট রুল অনুযায়ী যারা স্টেবল না, তারাই স্টেবিলিটি গেইন করার জন্য কেমিক্যাল বন্ড তৈরি করে। দ্যাট মিনস একটা অ্যাটম যখন দুইটা অ্যাটম যখন কাছাকাছি আসবে, যখন দেখবে এরা কেউই স্টেবল না, তখন কি করবে, দুজনের সাথে কি করবে, কেমিক্যাল বন্ড তৈরি করে দুইজন স্টেবিলিটি গেইন করবে। তাহলে স্টেবিলিটি গেইন করাটা হলো কেমিক্যাল বন্ডের একটা মেন রিজন। ওকে, তাহলে এখন আসো যে এই কেমিক্যাল বন্ড আমরা বুঝলাম। কেমিক্যাল বন্ড বুঝার পর আমাদের কিছু জিনিস জানতে হবে কেমিক্যাল বন্ড পড়তে হলে, ঠিক আছে? সেটা কি, ভ্যালেন্স ইলেকট্রন। ভ্যালেন্স ইলেকট্রন কি, যে একটা অ্যাটমের লাস্ট শেলের ইলেকট্রন সংখ্যাটা হলো তার ভ্যালেন্স ইলেকট্রন। যেমন আমরা বলতে পারি সোডিয়াম 11, তাই না? যে 1s2 2s2 2p6 3s1। তাই দেখো, ওর লাস্ট শেল হলো 3 নম্বর শেল এবং সেখানে একটা ইলেকট্রন আছে, তাই ওর ভ্যালেন্স ইলেকট্রন একটা, ঠিক আছে? তার মানে মাথায় রাখতে হবে যে ভ্যালেন্স ইলেকট্রন কি, লাস্ট শেলের ইলেকট্রন সংখ্যাগুলো হলো ভ্যালেন্স ইলেকট্রন। যেমন ম্যাগনেসিয়ামের লাস্ট শেলে 2টা ইলেকট্রন, তাই ওর ভ্যালেন্স ইলেকট্রন 2। ক্লোরিনের লাস্টের শেলে ইলেকট্রন থাকে 7টা, তাই ওর ভ্যালেন্স ইলেকট্রন 7। আর এই জিনিস মাথায় রাখতে হবে, ভ্যালেন্স ইলেকট্রন আর ভ্যালেন্সি ইজ নট সেম, ঠিক আছে? আর নট সেম, যে ভ্যালেন্স ইলেকট্রন আর ভ্যালেন্সি আর নট সেম, যে ভ্যালেন্স ইলেকট্রন আর ভ্যালেন্সি কিন্তু সমান না। মাথায় রাখতে হবে মেটালের ক্ষেত্রে লাস্ট ফর মেটাল তার ভ্যালেন্স ইলেকট্রনই তার ভ্যালেন্সি নাম্বার, মেটালের ক্ষেত্রে যে ভ্যালেন্স ইলেকট্রনই তার ভ্যালেন্সি নাম্বার, বাট নন মেটাল তার লাস্ট শেলের আনপেয়ার্ড ইলেকট্রনগুলো হলো তার ভ্যালেন্সি নাম্বার। তাহলে কি, মেটালের ক্ষেত্রে তার লাস্ট শেলে যে ভ্যালেন্স ইলেকট্রন থাকে, দ্যাট মিনস লাস্ট শেলে যতগুলো ইলেকট্রন থাকে সেটা হলো তার ভ্যালেন্সি নাম্বার। বা আর নন মেটালের ক্ষেত্রে কি, লাস্ট শেলে যত আনপেয়ার্ড বা সিঙ্গেল ইলেকট্রন থাকে সেটাই হলো তার ভ্যালেন্সি নাম্বার। অথবা নন মেটালের ক্ষেত্রে এভাবে বলতে পারো, লাস্ট শেলে যতগুলো ইলেকট্রন থাকে
তোমরা যদি 8 থেকে সেই সংখ্যাটা বাদ দিয়ে দাও তাহলে তার ভ্যালেন্সি নাম্বার পাবা। যেমন ক্লোরিনের লাস্ট শেলে 7টা ইলেকট্রন থাকে, 8 থেকে 7 বাদ দিলে থাকে কত 1, তাই ওর ভ্যালেন্সি হলো 1। ওকে, তাহলে ভ্যালেন্সি ইলেকট্রন বা ভ্যালেন্সি আমরা বুঝতে পারলাম। দেন আর কেমিক্যাল বন্ড করতে হলে অবশ্যই তোমার ভ্যালেন্সিগুলো মুছতে থাকতে হবে। এখানে দেখবে তোমাদের বইয়ে অনেকগুলো টেবিলের মধ্যে অনেকগুলো অ্যাটমে ইম্পর্টেন্ট অ্যাটমের ভ্যালেন্সি দিয়ে দিছে, এগুলো পড়বা। আবার কিছু আছে ভ্যারিয়েবল ভ্যালেন্সিগুলো মুছতে থাকতে হবে, কারণ কেমিক্যাল বন্ড যদি না করতে চাও, ভালো পারতে চাও, তাহলে অবশ্যই এই জিনিসগুলো তোমাদের একদম মুছতে থাকতে হবে। ওকে, তারপর আসো রেডিকেল অ্যান্ড দেয়ার ভ্যালেন্সিস। আচ্ছা, রেডিকেল জিনিসটা কি? আচ্ছা, তোমরা হয়তো টিস্যু পড়েছো। টিস্যুটা কি ছিল? অনেকগুলো সেল মিলে যখন একটা সেলের মতো কাজ করে, যে কয়েকটা সেল মিলে যখন একটা সিঙ্গেল সেলের মতো কাজ করবে, তখন আমরা ওই সেলগুলোকে টুগেদার কি বলি? টিস্যু বলি। যে কয়েকটা সেল মিলে যখন, যেমন এরকম 5টা সেল মিলে, ধরো এই 5টা সেল মিলে একটা সেলের মতো কাজ করতেছে, তখন এই 5টাকে একসাথে আমরা কি বলবো? টিস্যু বলবো। ওকে, সেমভাবে রেডিকেল কি? যে মোর দেন ওয়ান অ্যাটম একসাথে জয়েন হয়ে যখন একটা অ্যাটমের মতো কাজ করবে, তখন এটাকে বলবো আমরা রেডিকেল। যেমন অ্যামোনিয়াম রেডিকেল NH4+। আচ্ছা, রেডিকেলগুলো অবশ্যই পজিটিভ বা নেগেটিভ হইতে পারে, ঠিক আছে? প্লাস মানে কি? ওর ভ্যালেন্সি 1। NH4+ মানে ওর ভ্যালেন্সি 1, সেটা হলো কি একটা পজিটিভ। মাথায় রাখতে হবে রেডিকেলের উপরে যে পজিটিভ বা নেগেটিভ নাম্বারগুলো থাকে, সেটা হলো তার ভ্যালেন্সি নাম্বার। মাথায় রাখতে হবে কিছু রেডিকেল প্লাস হয়, কিছু রেডিকেল মাইনাস হয়। এটা ডিপেন্ড করে ওই রেডিকেলের প্রোটন আর ইলেকট্রনের সংখ্যার উপর, মেনলি প্রোটনের ঘাটতি বা প্রোটনের এক্সেসের আছে কিনা সেটার উপর। কীভাবে? যেমন অ্যামোনিয়াম রেডিকেল, এটা কীভাবে আসে? NH3, এটার সাথে যখন একটা হাইড্রোজেন, দ্যাট মিনস আমরা হাইড্রোজেনকেই কিন্তু প্রোটন বলি, তাই না? যে H+কে আমরা বলি প্রোটন। NH3 সাথে যখন একটা H+ জয়েন হয়, তখন কিন্তু এটা NH4, একটা প্রোটন বেশি, তাই না? নর্মালি NH3 নিউট্রাল, কিন্তু এখানে একটা প্রোটন ওর সাথে জয়েন হওয়ার কারণে একটা প্লাস হয়ে যাবে। কারণ আমরা জানি যত প্রোটন বাড়বে তত একটা করে প্লাস বাড়বে। আর প্রোটন মানে হলো H+, সবসময় মাথায় রাখতে হবে প্রোটন মানে হলো H+। ওকে, আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে কয়েকটা অ্যাটম, মোর দেন ওয়ান অ্যাটম যখন একসাথে হয়ে একটা অ্যাটমের মতো কাজ করবে, তখন সেটাকে আমরা বলবো কি? আলহামদুলিল্লাহ, সেটাকে আমরা বলবো রেডিকেল। আর রেডিকেলের ভ্যালেন্সি এক এক রকম, এটাও বইয়ে দেওয়া আছে, পড়ে নেবা। ওকে, তারপরে আসো কেমিক্যাল কম্পাউন্ডের ফর্মুলা। এটা তোমরা পড়ছো। ফর্মুলা কি? যখন আমরা কোনো একটা কম্পাউন্ড বা মলিকিউলকে এক্সপ্রেস করি যা দিয়ে, সেটাকেই বলে আমরা ফর্মুলা। আর অ্যাটমকে এক্সপ্রেস করি যা দিয়ে, তাকে বলে আমরা সিম্বল। এটা তোমরা 9-10 পড়ে আসছো। ফর্মুলা কীভাবে লিখতে হয় সেটাও তোমরা জানো, যে ভ্যালেন্সি এক্সচেঞ্জ করে হয়। এক্সের ভ্যালেন্সি যদি হয় M, ওয়াইয়ের ভ্যালেন্সি যদি হয় N, তাহলে এক্স আর ওয়াই জয়েন হয়ে একটা কম্পাউন্ড তৈরি করে, তাহলে হবে XN/YM। এটা আমরা জানি যে ভ্যালেন্স এক্সচেঞ্জ করে, যে ওর ভ্যালেন্স ওর কাছে চলে যায়, ওর কাছে ভ্যালেন্স। এগুলো তোমরা 8-এ পড়ে আসছো, এটা কোনো সমস্যা হওয়ার কথা না। তারপরে আসো স্ট্রাকচারাল মলিকুলার ফর্মুলা। মলিকুলার ফর্মুলা তো আমরা জানি, যেটাতে একটা যে কোনো মলিকিউল বা কম্পাউন্ডকে এক্সপ্রেস করি যে সিম্বল যা দিয়ে, সেটাকে বলে আমরা মলিকুলার ফর্মুলা। জাস্ট এক্সপ্রেস করার যে সিম্বলগুলো দিয়ে যে এক্সপ্রেস করি সেটাকে। আর স্ট্রাকচারাল কি? স্ট্রাকচারটা ড্রয়িং করে যখন আমরা এক্সপ্রেস করি, যেমন CH4 মিথেন, এটা হলো একটা কি? মলিকুলার ফর্মুলা অফ মিথেন গ্যাস, তাই না? মিথেন। আর এটাকে যদি আমরা স্ট্রাকচারের মতো করে দেখি, স্ট্রাকচার ফর্মুলা কি? তাহলে এরকম যে বনগুলো দেখা দিতে হবে, যে কেমিক্যাল বনগুলো তোমাকে দেখা দিতে হবে, যে এখানে বোঝাচ্ছে যে 4টা হাইড্রোজেনের সাথে একটা কার্বন 4টা বন তৈরি করছে। যেহেতু কার্বনের ভ্যালেন্সি 4 আর হাইড্রোজেনের ভ্যালেন্সি 1, তো এক্সচেঞ্জ করে CH4, দ্যাট মিনস একটা কার্বন 4টা হাইড্রোজেনের সাথে 4টা বন তৈরি করছে। তাহলে এই যে বনগুলো শো করে এক্সপ্রেস করা, সেটাকে বলে আমরা স্ট্রাকচারাল ফর্মুলা, এটাকে বলে আমরা মলিকুলার ফর্মুলা। এইগুলো তোমরা পড়ে আসছো। আচ্ছা, তারপর আসো অক্টেট অ্যান্ড ডুয়েট রুল। ঠিক আছে, অক্টেট রুল হলো কি? যে আমরা ফার্স্টেই বললাম যে প্রত্যেকটা অ্যাটমের টেন্ডেন্সি থাকবে ইনার্ট গ্যাসের মতো স্ট্যাবিলিটি গেইন করা। স্ট্যাবিলিটি যদি গেইন করতে না পারে, তাহলে কিন্তু কোনো অ্যাটমই কী করবে না? কেমিক্যাল রিয়েকশনে পার্ট নেবে না। ঠিক আছে, কারণ কেমিক্যাল রিয়েকশনে পার্ট নিছে, বাট স্ট্যাবিলিটি গেইন হয় না, এরকম কিন্তু হওয়া যাবে না। ঠিক আছে, তার মানে কি? স্ট্যাবিলিটি গেইন করতে হবে। আচ্ছা, স্ট্যাবিলিটি গেইন করা যায় কার মতো? যদি ইনার্ট গ্যাসের মতো ইলেকট্রনিক কনফিগারেশন করা যায়, দ্যাট মিনস লাস্ট শেলে 8টা ইলেকট্রন করা যায়, অথবা লাস্ট শেলে হিলিয়ামের মতো যদি 2টা ইলেকট্রন হয়। যে সকল অ্যাটমের একটাই শেল এবং সেই শেলে যদি 2টা ইলেকট্রন থাকে, সেটা হলো কি? হিলিয়ামের মতো।
স্টেবিলিটি গেইন করা, যেটাকে আমরা বলি ডুয়েট রুল। আর যেই সকল অ্যাটমের লাস্ট শেলে 8টা ইলেকট্রন থাকবে, 8টা ইলেকট্রন থাকতে সে ইনার্ট গ্যাসের অন্য এলিমেন্টগুলোর মতো স্টেবিলিটি গেইন করবে, তখন এইটাকে আমরা বলি অক্টেট রুল। তাহলে ইনার্ট গ্যাসের লাস্ট শেলে 8টা ইলেকট্রনের মতো করে যদি কোনো অ্যাটম স্টেবিলিটি গেইন করে, তাহলে তাকে বলবো আমরা অক্টেট রুল অনুযায়ী স্টেবল হয়েছে। আর যদি ইনার্ট গ্যাসের হিলিয়ামের মতো লাস্ট শেলে 2টা ইলেকট্রন নিয়ে স্টেবিলিটি গেইন করে, তখন সেটাকে আমরা বলবো ডুয়েট রুল অনুযায়ী স্টেবিলিটি গেইন করছে। ওকে, তারপরে আসো ইনার্ট গ্যাস অ্যান্ড দেয়ার স্টেবিলিটি। এটা আমরা পিরিয়ডিক টেবিলে পড়েছি যে এদের স্টেবিলিটি হওয়ার কারণ কি, এটা নিয়ে আলোচনা না করি। মেনলি হলো যে ইলেকট্রনিক কনফিগারেশন, তাই না? এটা আমরা পড়ে ফেলছি আমরা পিরিয়ডিক টেবিলে, সো পিরিয়ডিক টেবিলে দেখে নিবা। আচ্ছা, তারপরে ক্যাটায়ন অ্যান্ড অ্যাটায়ন। ক্যাটায়ন হলো কি, যে পজিটিভ চার্জড আয়ন। যে কোনো একটা অ্যাটম আমরা 8-এ পড়েছিলাম বা 9-এ, তো আমরা জানি যে কোনো একটা অ্যাটম যখন ইলেকট্রন ডোনেট করে তখন সে পজিটিভ চার্জ হয়, কারণ ইলেকট্রন ডোনেট করে দিলে একটা প্রোটন বেশি হয়ে যায়, এই কারণে সে পজিটিভ চার্জ শো করে। আর যখন একটা অ্যাটম একটা ইলেকট্রন রিসিভ করবে, তখন তার মধ্যে একটা নেগেটিভ চার্জ তৈরি হয়, কারণ ইলেকট্রন একটা বেশি যখন হবে তখন এই ইলেকট্রনের সংখ্যা বেশি থাকবে। এক কথা, যতগুলো প্রোটন ছাড়বে ততগুলো পজিটিভ চার্জ, যতগুলো ইলেকট্রন ডোনেট করবে ততগুলো পজিটিভ চার্জ তৈরি হবে, আর যতগুলো ইলেকট্রন রিসিভ করবে ততগুলো নেগেটিভ চার্জ তৈরি হবে। এই পজিটিভ চার্জড আয়নকে বলবো আমরা ক্যাটায়ন, আর নেগেটিভ চার্জ আয়নকে বলবো অ্যানায়ন। যেমন সোডিয়াম প্লাস যদি বলি, এটা একটা ক্যাটায়ন, আর ক্লোরিন মাইনাস যদি বলি, এটা একটা অ্যানায়ন। ঠিক আছে, ওকে। তারপরে আসো ক্যাটায়ন অ্যানায়ন, তো আমরা বুঝলাম, এটা আমরা আগেও জানি। তারপরে হচ্ছে আমরা 2 ধরনের বন্ড শিখবো, তার মধ্যে আমরা একটা বন্ড আজকে আলোচনা করবো, সেটা হলো আয়নিক বন্ড। আমরা জানি 2 ধরনের, আমাদের বইয়ে 2 ধরনের বন্ড আছে মেবি, আমি যতটুকু জানি, আয়নিক বন্ড আর কোভালেন্ট বন্ড, আর একটা মেটালিক বন্ডও আছে। কিন্তু তোমরা যখন হায়ার ক্লাসে উঠবে এছাড়াও আরও বন্ড পাবা, যেমন আয়নিক বন্ড, মেটালিক বন্ড, কোভালেন্ট বন্ড, দেন কোঅর্ডিনেশন কোভালেন্ট বন্ড পাবা। ঠিক আছে, আমি তারপর তোমাদের একটু হিন্টস দিয়ে দেবো। ওকে, আমরা আয়নিক বন্ডটা পড়ি। আয়নিক বন্ডটার কিছু প্রপার্টিস হলো যে, ধরো আয়নিক বন্ড, অথবা এটাকে আরেকটা নাম আছে ইলেকট্রোভ্যালেন্ট বন্ড। এটা আরেকটা নাম কি, ইলেকট্রোভ্যালেন্ট বন্ড। ভ্যালেন্ট বন্ড, ঠিক আছে, আয়নিক ভ্যালেন্ট বন্ড বলি এটাকে, ইলেকট্রোভ্যালেন্ট বন্ড এটাকে আমরা বলি। ওকে, আয়নিক বন্ড জিনিসটা কি বা ইলেকট্রোভ্যালেন্ট বন্ডটা কি? আচ্ছা, আগেই বলে নেই যে আয়নিক বন্ড আছে এরকম কম্পাউন্ড চেনার উপায়, যে আয়নিক বন্ডগুলো জেনারেলি তৈরি হয় একটা মেটাল আর একটা নন মেটালের মধ্যে। মাথায় রাখতে হবে, কখনো 2টা মেটাল বা 2টা নন মেটালের মধ্যে কখনো আয়নিক বন্ড তৈরি হয় না। আয়নিক বন্ড বা ইলেকট্রোভ্যালেন্ট বন্ড তৈরি হয় কি, একটা মেটাল আর একটা নন মেটালের মধ্যে। ঠিক আছে, দ্যাট মিনস মেটাল আর নন মেটাল মিলে আয়নিক বন্ড বা ইলেকট্রোভ্যালেন্ট বন্ড তৈরি করে। ওকে, তারপরে ক্যারেক্টারিস্টিক্সটা কি, যে একটা আয়নিক বন্ড তৈরি হয় ইলেকট্রন ডোনেট আর রিসিভের মাধ্যমে, যে ইলেকট্রন ডোনেট আর রিসিভের মাধ্যমে আয়নিক বন্ডটা তৈরি হয়। একটা অ্যাটম ইলেকট্রন ডোনেট করবে আর একটা অ্যাটম ইলেকট্রন রিসিভ করবে। ওকে, মাথায় রাখতে হবে যে মেটাল অলওয়েজ ইলেকট্রন ডোনেট করে, কারণ মেটালের ক্যারেক্টারিস্টিক্সই হলো কেমিক্যাল বন্ডে, কেমিক্যাল রিয়াকশনে ইলেকট্রন ডোনেট করা, আর নন মেটালের ক্যারেক্টারিস্টিক্সই হলো ইলেকট্রন রিসিভ করা। তাই মেটাল কী করবে, ইলেকট্রন ডোনেট করবে, আর নন মেটাল ইলেকট্রন রিসিভ করবে। এটা হলো আয়নিক বন্ডের আরেকটা প্রপার্টিস। ওকে, এখন যেমন ধরো আমি সোডিয়াম ক্লোরাইডের কথা যদি বলি, ঠিক আছে, সোডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন কত আছে, 1 স্কোয়ার 2 স্কোয়ার 2p6 3s1। ক্লোরিনের ইলেকট্রনিক কনফিগারেশন আছে 1 স্কোয়ার 2 স্কোয়ার 2p6 3 স্কোয়ার 3p5। ওকে, এখন দেখো সোডিয়ামের লাস্টে একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন, আর ওর লাস্টে 7টা ইলেকট্রন। এখন সোডিয়াম যদি একটা ইলেকট্রন ছেড়ে দিতে পারে, তাহলে ওর শেল হয়ে যায় 2 নম্বরটা লাস্ট শেল হয়ে যায়, এবং সেই শেলে 8টা হয়, তখন সে অক্টেট অনুযায়ী স্টেবল হয়। ক্লোরিনের আছে 7টা, ও যদি ওই একটা ইলেকট্রন নিতে পারে তখন সে কিন্তু 8টা বানাইতে পারে, এবং তারও কি স্টেবিলিটি গেইন হয়। এই কারণে কী হবে, এরা যখন কাছাকাছি আসবে তখন সোডিয়াম তার একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সোডিয়াম প্লাস তৈরি করবে, আর অপোজিটে ওই ইলেকট্রনটা নিবে কে, ক্লোরিন নিবে। ক্লোরিন কী করবে, ওই ইলেকট্রন রিসিভ করে একটা ক্লোরিন মাইনাস তৈরি করবে। তখন এই সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস, ঠিক আছে, একজন আরেকজনকে অ্যাট্রাক্ট করবে, কারণ এর একটা পজিটিভ আর একটা নেগেটিভ। ঠিক আছে, আর এই অ্যাট্রাকশনকেই আমরা বলবো স্ট্রং ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স।
তাহলে কি বললাম যে আয়নিক বন্ড তৈরি করার সময় যে পজিটিভ আয়ন আর নেগেটিভ আয়নটা তৈরি হয়, দ্যাট মিন্স ক্যাটায়ন আর অ্যানায়নটা তৈরি হয়। এই ক্যাটায়ন আর অ্যানায়নের মধ্যে এক ধরনের স্ট্রং ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কাজ করে, ঠিক আছে। আর এই স্ট্রং ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স দ্বারা জয়েন হয়ে তারা কি করবে, এই সোডিয়াম প্লাস ক্লোরিন মিলে সোডিয়াম ক্লোরাইড তৈরি করবে, ঠিক আছে। কি বললাম যে মেটালটা ইলেকট্রন ডোনেট করে পজিটিভ আয়ন অর ক্যাটায়ন তৈরি করবে, আর নন মেটালটা ইলেকট্রন রিসিভ করে নেগেটিভ আয়ন অর অ্যানায়ন তৈরি করবে। আর এই ক্যাটায়ন আর অ্যানায়নের মধ্যে এক ধরনের স্ট্রং ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কাজ করবে বা স্ট্রং ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন কাজ করবে, যেটা দ্বারা ওরা জয়েন হয়ে কম্পাউন্ড তৈরি করবে। তাহলে আমরা এটুকু বুঝলাম যে একটা আয়নিক কম্পাউন্ডের মধ্যে স্ট্রং ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন বা ফোর্স থাকে, ঠিক আছে। এই কারণে মাথা রাখতে হবে যে কোনো আয়নিক কম্পাউন্ডের মেল্টিং পয়েন্ট আর বয়লিং পয়েন্ট অনেক হাই হয়, এক্সেপশনাল দুই একটা বাদে, ওটা আমি বলবো পরবর্তীতে। কিন্তু মাথায় রাখতে হবে যে 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 কোনো আয়নিক নর্মালি জেনারেলি যে কোনো আয়নিক কম্পাউন্ডে মেল্টিং অ্যান্ড বয়লিং পয়েন্ট অনেক হাই হয়। আর এর রিজন হলো ওদের মধ্যে স্ট্রং ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন। কারণ আমরা জানি যাদের মধ্যে স্ট্রং ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা অনেক হাই, আর কাউকে মেল করা মানে কি এই বন্ডটাকে ভেঙে ফেলা, তাই না। কারণ কোনো সাবস্টেন্স বা ম্যাটারকে বা কম্পাউন্ডকে ভাঙা বা মেল্ট করা বা বয়েল করা মানে হলো ওই অ্যাটমগুলোকে ভেঙে বা অ্যাটমগুলোর মধ্যে যে অ্যাট্রাকশন আছে এই অ্যাট্রাকশনটা ভেঙে তাদেরকে দূরে সরিয়ে দেওয়া, ঠিক আছে। যেহেতু আয়নিক কম্পাউন্ডে এই অ্যাট্রাকশনটা অনেক হাই, স্ট্রং ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, এই কারণে ওদের মেল্টিং অ্যান্ড বয়লিং পয়েন্ট অনেক হাই, কারণ এদের ভাঙতে বেশি এনার্জি লাগে। ওকে, তাহলে আমরা বুঝলাম এই একটা ক্যারেক্টারিস্টিক্স গেল। আচ্ছা, আর আরেকটা ব্যাপার হলো আয়নিক কম্পাউন্ডগুলোর মধ্যে যেহেতু এই পজিটিভ আর নেগেটিভ চার্জ তৈরি হয় বা ক্যাটায়ন আর অ্যানায়ন তৈরি হয়, এদেরকে যে কোনো আয়নিক কম্পাউন্ডকে পানিতে মিশালে সাথে সাথে এরা কী করে, এই পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জে কনভার্ট হয়ে যায়, ঠিক আছে। মনে রাখবা যে কোনো আয়নিক কম্পাউন্ডকে ওয়াটারে ডিসলভ করলে এরা কী করে, আয়ন প্রডিউস করে। এই কারণে যে কোনো আয়নিক কম্পাউন্ডের অ্যাকোয়াস সলিউশন, দ্যাট মিনস পানিতে মিশালে সে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে, ঠিক আছে। কারণ আমরা জানি যেইখানে যেই সলিউশনে বা যেখানে ফ্রি ইলেকট্রন অর ফ্রি মুভিং চার্জ থাকে সেই ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে। মাথায় রাখতে হবে যার মধ্যেই ফ্রি চার্জ অথবা ফ্রি ইলেকট্রন থাকবে সেটা পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে, ফ্রি চার্জ অথবা ফ্রি ইলেকট্রন থাকলেই সেই ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে। আর যেহেতু প্রত্যেকটা আয়নিক কম্পাউন্ডকে পানিতে মিশাইলে সে পজিটিভ আর নেগেটিভ আয়নে কনভার্ট হয়ে যায়, তাই সে কি করে, ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে, ঠিক আছে। ওকে, তারপরে আরেকটা ব্যাপার আছে যে আয়নিক কম্পাউন্ড যেহেতু পজিটিভ আর নেগেটিভ আয়ন প্রডিউস করে পানিতে, আর আমরা জানি পানি ওয়াটারও মাথায় রাখতে হবে, ওয়াটারও কিন্তু একটা পোলার কম্পাউন্ড, দ্যাট মিনস ওয়াটারের মধ্যেও একটা পজিটিভ আর নেগেটিভ এন্ড থাকে বা পোল থাকে, একটা কথা মাথায় রাখতে হবে। আয়নিক কম্পাউন্ড যেমন কি বললাম যে আয়নিক কম্পাউন্ডগুলো তৈরি হওয়ার সময় পজিটিভ আর নেগেটিভ তৈরি করে, দেন এরা জয়েন হয়ে একটা কম্পাউন্ড তৈরি করে। এই কম্পাউন্ডকে পানিতে মিশিয়ে আবার এই পজিটিভ আর নেগেটিভ আয়নগুলো প্রডিউস করে ফেলে, ঠিক আছে। সেমভাবে ওয়াটারের মধ্যেও কিন্তু পজিটিভ আর নেগেটিভ পোল থাকে। এটা কেন হয় এটা আমি বলবো পরবর্তীতে। ওয়াটারকে নর্মালি ওয়াটারের মধ্যে এইচ প্লাস আর ওএইচ মাইনাস থাকে, তাই ওয়াটারও কি একটা পজিটিভ আর নেগেটিভ এন্ড থাকে। এই কারণে প্রত্যেকটা আয়নিক কম্পাউন্ড জেনারেলি সবাই না, জেনারেল দু একটা এক্সেপশনাল বাদে জেনারেলি সবাই কি ওয়াটারে ডিজলভ হয়। মানে কি জেনারেলি ম্যাক্সিমাম আয়নিক কম্পাউন্ডগুলোই, মানে এক্সেপশনাল কিছু বাদে সবাই কি করে, ওয়াটারে ডিজলভ হয়। কারণ মাথায় রাখবে একটা সাবস্টেন্স তখনই ওয়াটারে ডিজলভ হবে যার মধ্যে নেগেটিভ আর পজিটিভ এন্ড তৈরি হয়, কারণ ওয়াটারের মধ্যেও কী থেকে পজিটিভ আর নেগেটিভ এন্ড আছে। তাই যে সকল কম্পাউন্ডের মধ্যে পজিটিভ আর নেগেটিভ এন্ড তৈরি হয় তারাই ওয়াটারে ডিজলভ হয়। ওকে, এটা একটা ক্যারেক্টারিস্টিক্স যে জেনারেলি সব ধরনের আয়নিক কম্পাউন্ডই কি পানিতে ডিজলভ হয়, কারণ সকল আয়নিক কম্পাউন্ডই কী তৈরি করে, পজিটিভ আর নেগেটিভ এন্ড তৈরি করে, যেটা ওয়াটারের মধ্যেও আছে। ওকে, তাহলে এই ক্যারেক্টারিস্টিক্সগুলো তোমরা পড়লে অনেকটা পেয়ে যাবা। তারপরেও আমি কিছু জিনিস বলে দিলাম, ঠিক আছে। তোমরা এগুলো জানো, ম্যাক্সিমাম সবাই জানো, ঠিক আছে। ওকে, বইটা রিডিং পড়লে আরও বুঝবে। এখন আমি দেখাবো কিভাবে একটা কোশ্চেন আসলে তুমি কিভাবে
মানে একটা আয়নিক কম্পাউন্ডের ফর্মেশন আসলে তুমি কীভাবে ওইটাকে এক্সপ্লেন করবা, কীভাবে লিখবা, সেটা নিয়ে আমি একটু আলোচনা করি। যেমন সোডিয়াম ক্লোরাইড কীভাবে ফর্ম হয়, যে বললো যে সোডিয়াম ক্লোরাইডের ফর্মেশনটা দেখাও, তাহলে ফার্স্টে দেখতে হবে এটা কী কম্পাউন্ড, আয়নিক না কোভালেন্ট। যেহেতু সোডিয়াম মেটাল, ক্লোরিন কি নন মেটাল, তাহলে এটা অবশ্যই কি মেটাল আর নন মেটাল, যেহেতু তাহলে এটা অবশ্যই আয়নিক কম্পাউন্ড, কারণ আমরা জানি মেটাল আর নন মেটালের মধ্যে আয়নিক কম্পাউন্ড তৈরি হয়। ওকে, দেন সেটা কীভাবে এক্সপ্রেস করবো, আমি তো নোট দিবই। তারপরে আমি বলি আগে সোডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন দেখাবা, 1s², 2s², 2p6, 3s1। দেন ক্লোরিনেটে দেখাবা 1s², 2s², 2p6, 3s², 3p5। ঠিক আছে, তার মানে ওর আছে একটা, ওই একটা ছেড়ে দিয়ে লাস্ট সালে 8টা বানাবে, একটা যদি ছেড়ে দেয় তাহলে এটা চলে যাবে, লাস্ট সালে 8টা হয়ে যায়। আর ও যদি একটা রিসিভ করে তাহলে লাস্ট সালে 8টা হয়। তাহলে সোডিয়াম কি করবে, একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সোডিয়াম প্লাস তৈরি করবে, আর ক্লোরিন কী করবে, ওই ইলেকট্রনটা নিয়ে ক্লোরিন মাইনাস তৈরি করবে। তখন এই সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাসের মধ্যে এক ধরনের স্ট্রং ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন কাজ করবে। তখন কি করবে, এই সোডিয়াম প্লাস আর ক্লোরিন মিলে কী তৈরি করে ফেলবে, সোডিয়াম ক্লোরাইড তৈরি করবে। ঠিক আছে, এই আর এই প্লাস এই পাশের ইলেকট্রন আর ওই পাশের ইলেকট্রন কি কারাকারি চলে যাবে, তাই না? কারণ এই ইলেকট্রন যদি ওই পাশে চলে যায় তাহলে কি হয়, Cl মাইনাস মাইনাসই, আর মাইনাসই আর প্লাসই তো কারাকারি চলে যায়। ওকে, তার মানে সোডিয়াম আর ক্লোরিন মিলে সোডিয়াম ক্লোরাইড, এইভাবে দেখাইতে হবে। দেখানোর পর ফর্মেশন দেখাইতে হবে, এটাকে তো দেখাবাই, দেন ফর্মেশন, দেন সোডিয়ামের ফর্মেশন ড্র করবা, ইলেকট্রনিক ফর্মেশনটা দেখাইতে হবে। সোডিয়ামের এখানে 2টা ইলেকট্রন, এখানে 2টা, এখানে 2টা, সেকেন্ড শেলে 8টা আর লাস্ট শেলে 1টা, টোটাল 11টা। আর ক্লোরিন এটা শেল না, এটা হলো নিউক্লিয়াস, বোঝানোর জন্য দিছি। ক্লোরিনের ইলেকট্রনকে আমি ক্রস দিয়ে বোঝাইলাম, যে প্রথম শেলে 2টা ইলেকট্রন, পরের শেলে 8টা, ক্রস দিয়ে দিলাম যেন বোঝা যায় কোনটা কার ইলেকট্রন, দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। এখানেও 2টা, আর এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা, আর এখানে 1টা। তাহলে দেখো যে সোডিয়ামের লাস্ট শেলে 1টা ইলেকট্রন, আর ক্লোরিনের লাস্ট শেলে কটা হয়েছে, 2টা, 2টা, 4টা, 5টা, 6টা, 7টা। তাহলে ওর একটা হলে 8টা হয়, আর ও একটা ছেড়ে দিলে লাস্ট শেলে 8টা হয়ে যায়। তখন কি করবে, সোডিয়াম এই ইলেকট্রনটা ওকে দিয়ে দিবে। ঠিক আছে, ক্লোরিনকে দিবে, এটা ছিল সোডিয়াম, এটা হলো ক্লোরিন, দিয়ে দিলে তখন কেমন হবে কনফিগারেশন, এইভাবে দেখাবো তোমরা, যে ওর একটা আছে এক্সট্রা, এই একটা ছেড়ে দিলে লাস্ট সালে 8টা হয়ে যায়, আর ও একটা নিলে লাস্ট সালে 8টা হয়, তাই ও একটা ওকে দিয়ে দিবে। দেওয়ার পর ফর্মেশনটা কেমন হয়ে যাবে, সোডিয়ামের এই শেলটা তখন বাদ হয়ে যাবে, তখন শেল হয়ে যাবে 2টা, এখানে দুই পাশে 2টা ইলেকট্রন, আর এখানে হয়ে যাবে 8টা। মাথা রাখবে পেয়ার হিসেবে থাকবে, 8টা থাকলে পেয়ার হিসেবে থাকে, 2টা থাকলে সিঙ্গেল, একটা থাকে, 8টা 6টা এরকম থাকলে পেয়ার হিসেবে থাকবে। ঠিক আছে, ওকে, তাহলে এখানে কী তৈরি হলো, একটা ইলেকট্রন ছেড়ে দিল, তার মানে এটা কি, এটা হলো সোডিয়াম প্লাস। আয়নকে সবসময় থার্ড ব্র্যাকেটে কনফিগারেশন আঁকার পর সে যদি আয়ন হয় তাহলে অবশ্যই থার্ড ব্র্যাকেট দিয়ে দিতে হবে। তাহলে এটা কি, এটা হলো সোডিয়াম প্লাস। ঠিক আছে, আচ্ছা, প্লাস কি তৈরি হবে, এটা হবে, এটা আমি ছোটো করে দিয়েছি। দেখো ক্লোরিনটা কেমন হয়ে যাবে তখন, এখানে তো 2টা ছিল ইলেকট্রন, তারপর এটা ছিল 8টা ইলেকট্রন, কনফিগারেশন অনুযায়ী দিবা, আর এখানে 2টা ছিল, এখানে 2টা ছিল, এখানে 2টা ছিল, এখানে একটা ছিল, আর একটা দিলকে সোডিয়াম। তাহলে এই দেখো 2টা 2টা 4টা 4টা 2টা 6টা, আর একটা 7টা, এই একটা দিছে কে সোডিয়াম 8টা। তাহলে এটা হলো কি ক্লোরিন মাইনাস। ঠিক আছে, এইটাই দেখা যায়, আর কিছু দেখাতে হবে না। দেখানোর পর বলবা যে সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস জয়েন হয়ে সোডিয়াম ক্লোরাইড তৈরি করবে। ঠিক আছে, অবশ্যই এইভাবে রাখবা, আগে ইলেকট্রনিক কনফিগারেশন দেখাবা, তারপরে কনফিগারেশনের এইভাবে দেখাবা। ঠিক আছে, দুইটাই দেখাতে হবে, এগুলোও দেখাবা, এটাও দেখাবো, তাহলে ভালো নাম্বার পাবা। ঠিক আছে, তাহলে এইভাবে কি করে একটা আয়নিক কম্পাউন্ড তৈরি হয়, যে কোনো একটা অ্যাটম ইলেকট্রন ছেড়ে দিয়ে ক্যাটায়ন তৈরি করে বা পজিটিভ চার্জ আয়ন তৈরি করে,
আর আরেকটা অ্যাটম কী করে, ইলেকট্রনটা নিয়ে নেগেটিভ চার্জ আয়ন বা অ্যানায়ন তৈরি করে, তখন এই ক্যাটায়ন আর অ্যানায়নের মধ্যে স্ট্রং ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন কাজ করে, তখন এই স্ট্রং ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন দ্বারা তারা জয়েন হয়ে আয়নিক বন্ড তৈরি করে। ক্লিয়ার? আর যেহেতু ওরা স্ট্রং বন্ড দ্বারা অ্যাট্রাকশন দ্বারা জয়েন হয়, এই কারণে ওদের বন্ডটা অনেক শক্তিশালী হয়, স্ট্রং হয়, সহজে ভাঙে না, যার কারণে মেল্টিং অ্যান্ড বলিং পয়েন্ট ওদের অনেক হাই। আর ওদের মধ্যে যেহেতু এই পজিটিভ আর নেগেটিভ আয়ন তৈরি হয়, ঠিক আছে, এই কারণে ওরা পানিতে ডিজলভ হয়। কারণ আমরা জানি যে সকল কম্পাউন্ডই কী করবে, পজিটিভ আর নেগেটিভ আয়ন তৈরি হয়, কনফিগারেশন তৈরি হওয়ার সময় যাদের মধ্যে নেগেটিভ আর পজিটিভ আয়ন তৈরি হয় তারাই পানিতে ডিজলভ হয়, কারণ পানির মধ্যেও কি পজিটিভ আর নেগেটিভ আয়ন আছে, এই কারণে। ঠিক আছে, পানির মধ্যেও এই যে পজিটিভ আর নেগেটিভ আয়ন আছে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। আমি কাল নেক্সট ক্লাসে আরও কিছু এক্সাম্পল শিখাবো আয়নিক কম্পাউন্ডের। ওই এক্সাম্পলগুলো শেখার জন্য আমি যতটুকু আজকে পড়াইলাম তোমরা এইটুকু খুব ভালোভাবে বইয়েরটা রিডিং পড়বা। আমি যতটুকু পড়ালাম আয়নিক কম্পাউন্ড পর্যন্ত তোমরা খুব সুন্দর করে রিডিং পড়বা আশা করি, কারণ যত রিডিং পড়বা বইটা তত তোমার কাছে কনসেপ্ট আরও ক্লিয়ার হয়ে যাবে। দেন আমি নেক্সট ক্লাসে কালকে আবার ভিডিও পাঠাবো, ওই ক্লাসে আমি আরও কিছু আয়নিক কম্পাউন্ডের ফর্মেশন দেখাবো, আয়নিক কম্পাউন্ডের কিছু ক্যারেক্টারিস্টিক্স দেখাবো, দেন কোভালেন্ট কম্পাউন্ড পড়াবো। ওকে, আশা করি এইটুকু তোমরা খুব ইজিলি বুঝতে পারবা। অ্যান্ড অবশ্যই আমি বারবার বলতেছি এই আয়নিক কম্পাউন্ড পর্যন্ত একদম প্রথম থেকে আয়নিক কম্পাউন্ড পর্যন্ত রিডিং পড়বা, তাহলে অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবে সবাই।